বন্ধুরা নমস্কার। কংগ্রেস এবং বিজেপি জাতীয় ক্ষেত্রে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। বিজেপি একদিকে ভাঙবো তবু মচকাবো না, এই অ্যাটিটিউড নিয়ে সরকার গঠন করেছে এবং সরকার এই কাজকর্ম শুরু করেছে। কংগ্রেস তেমনি অন্যদিকে বিজেপিকে শান্তিতে সরকার চালাতে দেবে না, এই অ্যাটিটিউড নিয়ে বিজেপির বিরোধিতা শুরু করেছে। প্রথম থেকেই বিজেপিকে রেজাল্ট আউটের পর থেকেই কংগ্রেস বিজেপিকে মানুষের জনসমর্থন হারানোর কথা বলে 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 তাকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া শুরু করে দিয়েছে। তারপর প্রত্যেকটা ব্যাপারে তাকে বারবার যে বৈশাখী ওপর চলনেওয়ালা সরকার, মানে অন্যদের সহযোগিতার ওপরে অন্যদের নির্ভরশীল পরনির্ভর হয়ে চলা সরকার, এই কথা বলে 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 তার মানসিকভাবে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে। তারপর একের পর একদিকে দেখা গেল যে সরকার গঠন করতে গিয়ে বিরোধীদেরকে কম সুযোগ দেওয়া, বিজেপির বেশি সংখ্যক মন্ত্রী নেওয়া এবং বড় বড় গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো বিজেপির কাছে রেখে দেওয়া, প্রত্যেকটা ব্যাপারে কংগ্রেস খোঁচা দিয়ে আসছে। দেখা যাচ্ছে যে স্পিকার পোস্টের নির্বাচন নিয়ে বিজেপি চাইছে বিজেপির প্রার্থীকে, বিজেপির এমপিকে দলের মানে লোকসভার স্পিকার করে লোকসভার উপরে নিয়ন্ত্রণ রাখতে। আর কংগ্রেস চাইছে যে কোনো মূল্যে বিজেপির ভেতরে, মানে এনডিএর ভেতরে এই ইস্যুকে কেন্দ্র করে সমস্যা তৈরি করে দিয়ে মানসিকভাবে বিজেপিকে আরও বেশি চাপে ফেলে দিতে। এবং এর জন্যই তারা বারবারই খোঁচা দিয়ে বলছে যে যদি চন্দ্রবাবু নাইডু তার পছন্দ মতো ব্যক্তিকে দাঁড় করান তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স তাকে সমর্থন করবে। এবং আপনার এটা বারবার মনে করিয়ে দিচ্ছে যে যদি বিজেপি তার পছন্দ মতন তার দলের লোককে যদি স্পিকার পোস্টে বসিয়ে দেয় তাহলে সে প্রথমেই চন্দ্রবাবু নাইডুর পার্টি এবং নীতিশ কুমারের পার্টিকে ভেঙে টুকরো টুকরো করে দেবে এবং নিজে তাদের লোকদেরকে নিয়ে সংখ্যাগরিষ্ঠ হওয়ার চেষ্টা করবে। এই কথাগুলি বলে বলে তার ভেতরে, মানে বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সংসারে আগুন লাগানোর চেষ্টা কংগ্রেস শুরু থেকেই ব্যাপকভাবে করে চলেছে। তারপর মন্ত্রিসভাতে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো সেইগুলো না দেওয়ার কারণেও বারবার খোঁচা দিচ্ছে। প্রোটেম স্পিকারের বিষয়টিকে তুলে দিয়েছে। নিটের রেজাল্ট বেরোনোর পর, নিটের মানে প্রশ্নপত্র কেলেঙ্কারির পর, ফাঁস হওয়ার পর দেখা গেল কংগ্রেস সক্রিয় হয়ে গেছে এবং সে নিয়ে কংগ্রেস খোঁচা দিতে শুরু করে দিয়েছে। সারা দেশে আন্দোলনের কথা বলে দিয়েছে অলরেডি। এবং বারবার এই সরকার টিকবে না, এই সরকারের লোক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছে ইত্যাদি কথা বলে বলে বিজেপিকে টেনশনে রাখতে শুরু করে দিয়েছে। তো এই সব কিছুকে যদি আমরা দেখি তাহলে এক নজরে চোখ বুলিয়ে যদি আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি তাহলে এটা স্পষ্ট যে গত 10 বছরে যেটা হয়নি, যে বিজেপি একচ্ছত্রভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়েছে, যা তার মনে এসেছে তাই সে করেছে। বিরোধীরা প্রতিবাদ করার সাহস পায়নি, বিরোধীদের প্রতিবাদ করার মতো তেমন শক্তিও ছিল না। এবং যখনই বিরোধীরা আন্দোলন করার চেষ্টা করেছে তাদের কোনো না কোনো নেতাকে জেলে ঢুকিয়ে দিয়েছে, দলগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, এই সমস্ত কিছু করেছে বিজেপি। এবার যেহেতু বিজেপির কাছে আর সংখ্যাগরিষ্ঠতা নেই, যেহেতু বিজেপি আর স্বয়ংসম্পূর্ণ না, আত্মনির্ভর না, সেহেতু আত্মনির্ভর ভারতের কথা বলা বিজেপি যেহেতু এখন পরনির্ভর হয়ে গেছে, সেহেতু এই বিজেপিকে এক মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে না দেওয়ার পরিকল্পনা যে কংগ্রেস নিয়েছে, কংগ্রেসের আচরণে এটা স্পষ্ট। আর এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করার অভ্যাস বর্তমান যে বিজেপির সেটআপ তার কিন্তু নাই। এটা অটল বিহারী বাজপেয়ীর রাজনীতি, সে একদম জনসংঘের আমল থেকে অটল বিহারী বাজপেয়ী বা এলকে আদবানি, যোশী, এরা এই রাজনীতিকে, চ্যালেঞ্জের রাজনীতিকে তারা ফেস করতে 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 এসেছিলেন। এই কারণে তারা যখন 25টা দল নিয়ে সরকার গঠন করেন তখন সেই সরকারও দীর্ঘদিন চালাতে পারেন। কিন্তু বর্তমান বিজেপি যে কট্টরবাদী পন্থায় আপনার রাজনীতি শুরু করে গত 10 বছর আগে, সে কট্টরবাদ কিন্তু বিজেপিকে
আপনার এই যে মডারেট যে রাজনীতি, মডারেট রাজনীতি থেকে অনেক দূরে নিয়ে গেছে। ফলে মডারেট রাজনীতিতে যেভাবে নিজের সহযোগী দলগুলোর সঙ্গেও মিলেমিশে থাকা এবং নিজের বিরোধীদের বা কট্টর বিরোধীদের সঙ্গেও যে একটা সুসম্পর্ক বজায় রেখে যে সরকার চালানো, রাজনীতি চালানো, সেই জিনিসটা বিজেপি আস্তে আস্তে ভুলে গেছে। যাওয়ার ফলে কি হয়েছে, এখন পরনির্ভর হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে যে এক একটা ব্যাপারে সিদ্ধান্ত এমনভাবে নিচ্ছে যে অন্য কারো সহযোগী দলগুলোকেও তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এর ফলে সহযোগী দলগুলির ভেতরে যে কংগ্রেস বা ইন্ডিয়া জোট যে এই সুযোগ দিয়ে যে ঢুকে যাবে, এটা কিন্তু বর্তমান বিজেপির মাথাতে খুব একটা আছে বলে মনে হচ্ছে না। এবং যেমনভাবে অতীতে ভুল করার কারণে আজকে বিজেপি ছন্নছাড়া হয়ে গেছে, আজকে হারের পর উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে যে যখন বিশ্লেষণ করার জন্য মিটিং বসছে, সেই মিটিংয়ের মধ্যে দুই পক্ষ হাতাহাতি মারামারি করছে। এইটা উত্তরপ্রদেশে ঘটছে, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলাতে ঘটছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপির এক নেতা আরেক নেতাকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। বিজেপির ভেতরেই এবার অন্তর্ঘাতের কথা বলা হচ্ছে বারবার, বিদ্রোহের সুর অনেক নেতার মুখে শোনা যাচ্ছে। এইটা কিন্তু ওই কট্টরবাদী রাজনীতি, যে রাজনীতি বিজেপি যে রাজনীতিতে অভ্যস্ত ছিল না। কারণ অটল বিহারী বাজপেয়ী আর এলকে আদবানির নেতৃত্বে বিজেপির একটা মডারেট চেহারা তৈরি হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর মধ্যে মানুষ পিতৃসুলভ একটা ছবি খুঁজে পেতেন। ফলে তার সঙ্গে দেশের যে কোনো প্রান্তের মানুষ, যে কোনো ধর্ম বর্ণ ভাষার মানুষ অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যেত। তো এই জিনিসটা বর্তমান বিজেপি গত 10 বছরে অনেক দূরে ঠেলে দিয়েছে। ফলে এই যে কট্টরবাদী অবস্থান বিজেপি এর মানে বিপরীতে যখন কট্টরবাদী অবস্থান কংগ্রেসও অলরেডি নিয়েছে এবং কংগ্রেস তা স্পষ্ট করে দিয়েছে এই সরকারকে যে শান্তিতে সে কাজ করতে দেবে না। এই সরকারকে কংগ্রেস যদি প্রতিনিয়ত 240 জনের মতন, মানে 237 জন আপনার তো ইন্ডিয়া অ্যালায়েন্সেরই রয়েছে, তারপরে আরও 13 জন আমরা যদি ধরি যে 13 জনও বিজেপির বিরুদ্ধে যে আদার্স রয়েছে, এই আদার্স, তাহলে এই সংখ্যাটা কিন্তু 250-এ চলে যায়। তো 250-এর মতন বা 240-50 এইরকম যদি বিরোধী লোকসভার মধ্যে প্রতিনিয়ত যদি সরকারকে ডিস্টার্ব করার প্ল্যান নেয়, তাহলে সরকারের পক্ষে কোনো বিল পাশ করাতে হিমশিম, মানে সরকার ঘেমে স্নান করে ফেলবে কিন্তু কাজ করতে পারবে না। এইরকম একটা অবস্থার মধ্যে এই সরকারকে আগামী যতদিন সরকারের লাইফ টাইম থাকে ততদিন সরকারকে এই অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হবে। আর এটা একদম স্পষ্ট যে ইন্ডিয়া জোটের প্রধান নেতা হিসাবে কংগ্রেস এখন বিজেপির সামনাসামনি দাঁড়িয়ে গেছে। এখন চোখে চোখ রেখে এখন এই কংগ্রেস কথা বলতে শুরু করে দিয়েছে। এখন যে ভাষায় বিজেপি কথা বলে সেই ভাষাতেই তাকে জবাব দেওয়া শুরু করে দিয়েছে কংগ্রেস। তো যার ফলে কি হচ্ছে যে কংগ্রেসের এই যে রণংদেহী যে চেহারা, এই রণংদেহী চেহারার কারণে কংগ্রেস ছেড়ে চলে যাওয়া অনেক নেতা এখন আবার কংগ্রেসে ফেরার জন্য তদবির করা শুরু করে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে প্রথম নামটা হলো আপনার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। তিনি অলরেডি তার ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন যে তিনি আবার কংগ্রেসে ফিরতে চান। কেন? 3 বছর আগে তিনি কংগ্রেস ছেড়ে চলে যাওয়ার পরে আবার কংগ্রেসে ফেরার কথা কেন বলছেন? এখনও তো কংগ্রেস ক্ষমতায় আসেনি, কিন্তু কংগ্রেস যে আশা জাগাতে শুরু করেছে তার ফলে বিজেপিতে থাকা বহু কংগ্রেস নেতা গোপনে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ আবার শুরু করে দিয়েছে এবং তারা যে আগামী দিনে কংগ্রেসে ফিরবেন তা এই মুহূর্তে গ্যারান্টি দিয়ে বলা যায় এই ভিডিওতে আপনাদেরকে। এবং তারা যখন ফিরবেন তখন তারা যতজন সহযোগী তারা নিয়ে গেছিলেন তার চেয়ে বেশি সংখ্যক সঙ্গে নিয়ে তারা ফিরবেন এবং এর ফলে আগামী দিনে বিজেপির জন্য চ্যালেঞ্জটা আরও বেশি বেড়ে যাবে। তো কংগ্রেসের এই রণংদেহী চেহারা আবার তার যে সহযোগী দলগুলো রয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সের, সেই দলগুলোরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কারণ তাদের কাছে এটাই সবচেয়ে বড় বিষয় দরকার ছিল যে তাদের হয়ে কেউ এমন বড় একটা শক্তি এবং বড় কোনো নেতা তাদের হয়ে বিজেপিকে চ্যালেঞ্জে জানাক। কারণ বিজেপির দ্বারা যন্ত্রণায় বিদ্ধ দলগুলো বিজেপির বিরুদ্ধে কট্টরবাদী একটা লড়াই চাইছিল, সেটা উদ্ধব ঠাকরেই হোক, সেটা মমতা ব্যানার্জিই হোক, সেটা তেজস্বী যাদবই হোক,
বা যেটা শরদ পাওয়ারই হোক বা অন্যান্য যে অনেকগুলো দল ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছে, তারা সবাই চাইছিল যে তারা প্রতিশোধমূলক একটা জিদ, রাজনৈতিক প্রতিশোধ, যদিও তারা যেমনভাবে বিজেপির দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনভাবে তারা বিজেপিকে ব্যাপকভাবে ক্ষমতা থেকে সরাতে চায়, বিজেপিকে ব্যাপকভাবে দুর্বল করে দিতে চায়। এই জিদেরই প্রকাশ দেখা গেছে মহারাষ্ট্রে, এই জিদেরই প্রকাশ দেখা গেছে উত্তরপ্রদেশে, এই জিদের আগামী দিনে আরও অনেক জায়গায় প্রকাশ দেখা যাবে, পশ্চিমবঙ্গেও এই জিদেরই প্রকাশ দেখা গেছে। তো তার কারণে এটা একদম স্পষ্ট যে বিজেপি এবং কংগ্রেস এখন একে অপরের বিপরীতে, যেমনভাবে কট্টর বিজেপি তেমনভাবে কট্টরতা কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে। ফলে এই যে মুখোমুখি লড়াই, সে মুখোমুখি লড়াই যত দিন যাবে তত বেশি আকর্ষণীয় হবে, তত বেশি রাজনৈতিকভাবে বিজেপির জন্য বিপজ্জনক হতে পারে, রাজনৈতিকভাবে বলছি। আপনাদের এ ব্যাপারে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে এই আলোচনাগুলো অতি অবশ্যই নিরপেক্ষ, কিন্তু বাস্তব চিত্র যা, তাকে যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আমরা বিশ্লেষণ করি তাহলে তাই বেরিয়ে আসবে যা এতক্ষণ ধরে আলোচনা করা হলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। নমস্কার।